আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করব। তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের আজকের ক্লাসটি হতে যাচ্ছে বেসিক ক্লাস, অর্থাৎ কোন লেনদেনগুলোকে আমরা মূলধন জাতীয় বা কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন হিসেবে আমরা চিহ্নিতকরণ করব। এই জিনিসগুলো তো আমাদেরকে বেসিক ধারণা নিতে হবে, তাই নয়? তো আজকে বেসিক ধারণাগুলো নিব। তো মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন শেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিই যে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মূলধন জাতীয় লেনদেন, আরেকটি হলো মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন। তো মূলধন জাতীয় লেনদেন কোনগুলো? যেগুলো সাধারণত বড় আকারের, একটু অ্যামাউন্ট বড় থাকবে এবং এই লেনদেনের ফলে সেগুলো সুবিধা 1 বছরেরও অধিক সময় স্থায়ী থাকবে। ঠিক আছে, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় স্থায়ী থাকবে এবং এই লেনদেনগুলো অনিয়মিত ঘটনা, সবসময় ঘটবে না এমন নয়। ঠিক আছে, তাহলে মূলধন জাতীয় লেনদেন কি? তুলনামূলকভাবে বড় হবে এবং অনিয়মিত ঘটনা, আর এই লেনদেনগুলো 1 বছরের অধিক সময় স্থায়ী থাকবে। ঠিক আছে, আর মুনাফা জাতীয় লেনদেন হলো নিয়মিত ঘটনা, যেটা প্রতিনিয়ত ঘটতে থাকে। ঠিক আছে, এবং এই লেনদেনগুলো ছোট ছোট হয়ে থাকে। ঠিক আছে, এগুলো 1 বছরের নিচে সময়ের মধ্যেই ভ্যানিশ হয়ে যায় বা ঠিক হয়ে যায়। ঠিক আছে, যেমন পণ্য ক্রয়, এটা প্রতিনিয়ত ঘটতে থাকে। তারপরে পণ্য বিক্রয়, বেতন, মজুরি, এই জিনিসগুলো কিন্তু নিয়মিত ঘটনা। বাট তুমি যদি কম্পিউটার ক্রয় করো বা আসবাবপত্র ক্রয় করো, এগুলো কিন্তু সবসময় ক্রয় করবা না। এগুলো একবার যদি আসবাবপত্র ক্রয় করো 2-3 বছর, 4 বছর, 5 বছর অনায়াসে চলে যাবে। একটা কম্পিউটার ক্রয় করলে 3-4 বছর অনায়াসে চলে যাবে, তাই না? তো একাধিক বছরে একের অধিক বছরের যদি মানে সীমাবদ্ধতা থাকে বা স্থায়িত্ব থাকে, সেগুলো হলো মূলধন জাতীয়, এবং যেগুলো নিয়মিত ঘটে এবং তুলনামূলকভাবে অল্প পরিমাণে অর্থের অঙ্ক অল্প থাকে, সেগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে। তো মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটি হলো মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকেও দুই ভাগে ভাগ করা যায়, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। ঠিক আছে, এখন দেখো আমরা আসলে মূলধন জাতীয় লেনদেনের মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কোনগুলো? যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় ধরে ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। উদাহরণ: মালিক কর্তৃক মূলধনায়ন বা ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয় করে টাকা অর্থ গ্রহণ। ঠিক আছে, এগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। আর মূলধন জাতীয় আয় কি? মূলধন জাতীয় আয়টা হলো মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ, যেখানে কি পাওয়া যায় এখানে? যেমন স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ। ঠিক আছে, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ, এটি হলো মূলধন জাতীয় আয়। ঠিক আছে, অর্থাৎ এইটা আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ, অনিয়মিতভাবে ঘটে। বুঝতে পেরেছ? এরপরে মূলধন জাতীয় ব্যয়। যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় ধরে ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন কি স্থায়ী সম্পদ ক্রয় বা তারপরে হলো আসবাবপত্র ক্রয়, তারপরে অফিস সরঞ্জাম ক্রয়, এই জিনিসগুলো মূলধন জাতীয় ব্যয়। তবে স্থায়ী সম্পদ ক্রয় এবং এই ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ থাকে, যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, এগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয়েরই একটি অংশ, অর্থাৎ এই ব্যয়গুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। এখন আসো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো মুনাফা জাতীয় প্রাপ্তি কি? যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয়, যা দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় ব্যয় মেটানো হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। যেমন পণ্য বিক্রয় লব্ধ অর্থ, পণ্য বিক্রয় করে আমরা টাকা পাই, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, এগুলোকে মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। তো মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও এর মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। মুনাফা জাতীয় প্রাপ্তি, যেমন তুমি কি করেছো? কমিশন পেয়েছো বা ভাড়া বা উপভাড়া তো একটা আয়, তাই না? উপভাড়া তুমি আদায় করেছো। ঠিক আছে, সেটি
সাপোজ মনে করো যে তুমি 14 মাসের জন্য একবারে আদায় করেছো। তো 14 মাস তো এক বছরে হয় না, এক বছরে তো 12 মাস হয়। তো 12 মাস এই বছরের, তো এই বছরের যতটুকু ততটুকুকে আয় বলা হবে, আর 14 মাসের একসাথে যা আদায় করেছো সেটিকে প্রাপ্তি বলা হবে। অর্থাৎ যে আয়টা মানে একবারে পাচ্ছ সেটি হলো প্রাপ্তি, আর আয়টা এই বছরে, যেই বছরে তুমি হিসাব করতেছো সেই বছরের অংশটুকুকে বলা হয় আয়। ঠিক আছে, অর্থাৎ যে মুনাফা জাতীয় প্রাপ্তি সম্পূর্ণ পাচ্ছ, পুরাটা পাচ্ছ, সেটি হলো প্রাপ্তি, আর এই বছরের জন্য যেটুক হিসাব করা হয় সেটি হলো আয়। ঠিক আছে, যদি তোমাকে বলি যে 2014-তে 50,000 টাকা ভাড়া পাওয়া গেল, একটা উদাহরণ দিচ্ছি, যে কিন্তু তার মধ্যে 10,000 টাকা আগামী বছরের। ঠিক আছে, তাহলে 50,000 টাকা ভাড়া পাইছো, এর মধ্যে 10,000 টাকা আগামী বছরে, তার মানে কি 50,000 টাকা যে পাইছো এটি হলো মুনাফা জাতীয় প্রাপ্তি, কিন্তু এর মধ্যে যে 10,000 টাকা আগামী বছরে, তার মানে কি এইটা তো এই বছরে আমি নিতে পারবো না, তাহলে এই বছরে কত টাকা নিতে পারবো? 50,000 থেকে 10,000 বাদ দিলে কত হয়? 40,000। এই 40,000 হলো মুনাফা জাতীয় আয়। বুঝতে পেরেছো? মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটা কি? আয় হলো এই বছরের যে অংশটুকু সেটা ধরতে হবে, আর প্রাপ্তি হলো এই বছরে যা পাইছো সেটাই প্রাপ্তি। ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয়ের বিষয়টাও তাই। ব্যবসায়ী দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। ঠিক আছে, এই মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় দুইটা কিন্তু আলাদা জিনিস। বুঝতে পেরেছো? মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় দুইটা আলাদা জিনিস, ওই মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়ের মতোই। বুঝতে পেরেছো? যেমন এখানে উদাহরণ দিতে পারি, পণ্য ক্রয়, ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, মজুরি, এগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। ঠিক আছে, তাহলে মূলধন ও মুনাফা জাতীয় পার্থক্য এতক্ষণ বড় আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার সারমর্মটাই আসো। দেখো, মূলধন জাতীয় লেনদেন কি হয়? এটা এটা এই লেনদেনের সুবিধা দীর্ঘমেয়াদী পায়। ঠিক আছে, এই লেনদেনের পুনরাবৃত্তি অনিয়মিত, মানে বারবার ঘটে না। লেনদেনের টাকার পরিমাণ বড় অঙ্কের, এটি হলো মূলধন জাতীয়। আর মুনাফা জাতীয় হলো কি? লেনদেন হতে সুবিধা ভোগ করা, স্বল্পমেয়াদী মানে এক বছরের কম সময়। লেনদেনের পুনরাবৃত্তি এটা নিয়মিত। লেনদেনের টাকার পরিমাণ এটা ছোট অঙ্কের টাকা থাকে। ঠিক আছে, তাহলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য কি? মূলধন জাতীয় দীর্ঘমেয়াদী, মুনাফা জাতীয় লেনদেন স্বল্পমেয়াদী। মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত, মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত। মূলধন জাতীয় লেনদেন বড় অঙ্কের হয়ে থাকে, মুনাফা জাতীয় লেনদেন ছোট অঙ্কের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলা আমরা বুঝতে পারি এখানে। ঠিক আছে, তো এখন আসো আমরা বাস্তব কিছু উদাহরণ দেখব যে আসলে কোনগুলো কোন জাতীয় ব্যয়, যেমন কিছু অঙ্ক যেগুলো কমন সচরাচর থাকে সেগুলোকে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবে তালিকা প্রকাশ করি। যেমন দেখো, মূলধন যখন মালিক যে টাকাটা নিয়ে আসে ব্যবসায় সেটিকে মূলধন বলা হয়। এই মূলধনটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, তারপরে জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি যদি বিক্রয় করি, ঠিক আছে, বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি এগুলোকে ক্রয় করি তাহলে মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় হবে। ঠিক আছে, মূলধন জাতীয় ব্যয় হবে যদি ক্রয় করি। আর যদি বিক্রয় করি তাহলে তো টাকা পাবো, টাকা পাইলে প্রাপ্তি, টাকা চলে গেলে প্রদান। ঠিক আছে, এরপর ঋণ গ্রহণ করলে টাকা পাই না? ঋণ গ্রহণ করলে একবারে ঋণ নিলে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, তাহলে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর অতিরিক্ত মূলধন মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ, এটি হলো মূলধন জাতীয় আয়। এটা কি? মূলধন জাতীয় আয়। এরপর দেখো, যন্ত্রপাতি এবং আসবাবপত্র ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি এবং আসবাবপত্র ক্রয় এটি কি হবে? মূলধন জাতীয় ব্যয় হবে। এরপরে যন্ত্রপাতি বসানোর মজুরি, সংস্থাপন খরচ বা পরিবহন খরচ বা আমদানি শুল্ক বা জাহাজ ভাড়া, এই সমস্ত সবকিছুই মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে যন্ত্রপাতি বসানোর মজুরি মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি আমদানি খরচ মূলধন জাতীয় ব্যয়, দালান নির্মাণ ব্যয় মূলধন জাতীয় ব্যয়, নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় এটাও মূলধন জাতীয় ব্যয়, পুরাতন যন্ত্রপাতি ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, তারপরে যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ এটা মূলধন জাতীয় ব্যয়, টেলিফোন স্থাপন খরচ এটি হলো মূলধন জাতীয় ব্যয়, তারপরে সুনাম, ইজারা সম্পত্তি, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, তারপরে ভূমি ক্রয়, ভূমি উন্নয়ন ব্যয় এগুলো মূলধন জাতীয় ব্যয়, প্রাঙ্গণ উন্নয়ন এটাও মূলধন জাতীয় ব্যয়,
জমি ক্রয় এগুলো মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী যেগুলো সুবিধা দিবে এবং টাকা চলে গেলে ব্যয় হবে, টাকা পাইলে আয় হবে, ঠিক আছে। জমি ক্রয়, রেজিস্ট্রেশন ব্যয় এগুলো মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ, বড় ধরনের যদি কোনো বড় ধরনের পার্টস ক্রয় করো তাহলে সেটি কিন্তু মূলধন জাতীয় ব্যয় হবে। আর যদি সাধারণ মেরামত হয়, অল্প মেরামত হয়, সেটি মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। তাহলে পুরাতন যন্ত্রপাতি মেরামত খরচ মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ যেমন সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন এগুলো সবগুলোই মূলধন জাতীয় ব্যয়। সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, শিক্ষানবিশ সালামি প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, লভ্যাংশ প্রাপ্তি এগুলো মুনাফা জাতীয় আয়, এগুলো নিয়মিত ঘটে, ঠিক আছে। মাল বিক্রয় বা পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ এটা নির্দিষ্ট সময় পরপরই পাওয়া যায়, ঠিক আছে, এটা মুনাফা জাতীয় আয়। এরপরে হলো উপভাড়া বা ভাড়া প্রাপ্তি এটা মুনাফা জাতীয় আয়। পুরাতন খবরের কাগজ বিক্রয় এটা আমরা প্রতি মাসে বিক্রয় করতে পারি চাইলে, তাই না? তাহলে এটা নিয়মিত মুনাফা জাতীয় আয়। দালান কোটার ভাড়া প্রাপ্তি, ঠিক আছে, এটা মুনাফা জাতীয় আয়, নিয়ে মাসে মাসে পাই। শেয়ার বিনিয়োগের লভ্যাংশ প্রাপ্তি এটাও নির্দিষ্ট সময় পর পরই পায়, তাইলে এটা মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ এটাও মুনাফা জাতীয় আয়। এরপরে হলো মাল ক্রয়, এটি নিয়মিত ঘটনা, ঠিক আছে। মাল ক্রয় করলে টাকা চলে যায় তাহলে ব্যয় হবে, ঠিক আছে, তাহলে মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত খরচ, দেখো যন্ত্রপাতির যদি বড় মেরামত খরচ হয় তাহলে মূলধন জাতীয় ব্যয়, আর যদি দৈনন্দিন মেরামত খরচ হয় যেটা নিয়মিত ঘটবে সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়। অবচয় এটা নিয়মিত ঘটনা, ঠিক আছে। অবচয় 1 বছর পর পর করতে হয় বা 6 মাস পর পর করতে হয় বা প্রতি মাসে মাসে করতে হয়, এই জন্য এটি মুনাফা জাতীয় ব্যয়। ইজারা সম্পত্তির অবলোপন, অবচয় আর অবলোপন একই জিনিস, এটা মূল্য হ্রাস করে, ঠিক আছে, এটা নির্দিষ্ট সময় পর পর হয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। টেলিফোন বিল মাসে মাসে দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ বিল মাসে মাসে দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। বেতন ও মজুরি প্রদান এটাও মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয়ের জাহাজ ভাড়া, পণ্য ক্রয়ের জাহাজ ভাড়া, পণ্য ক্রয়ের জাহাজ ভাড়া যদি ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ আছে, পরিবহন খরচ, সেগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, কারণ পণ্য ক্রয়ই তো মুনাফা জাতীয় ব্যয়, এর আনুষঙ্গিক খরচও মুনাফা জাতীয় ব্যয় হবে। ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন এগুলো মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয়ের আমদানি শুল্ক এটা মুনাফা জাতীয় ব্যয়। রপ্তানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়। দেখো পণ্য ক্রয়ের আমদানি শুল্ক এটা অনেক সময় বলা থাকে না, বলা থাকে যে আমদানি শুল্ক, আমদানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়। আর যদি বলা হয় যে যন্ত্রপাতি আমদানি শুল্ক, যন্ত্রপাতি ক্রয়ের জন্য আমদানি শুল্ক বা যন্ত্রপাতি আমদানি শুল্ক, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু মূলধন জাতীয় ব্যয় হবে। আর যদি শুধু আমদানি শুল্ক বলা থাকে তাহলে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। রপ্তানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়। ঋণ বা মূলধনের সুদ মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন খরচ নিয়মিতই হয়ে থাকে মুনাফা জাতীয় ব্যয়। তবে বিজ্ঞাপন খরচ যদি একাধিক বছরের জন্য দেওয়া হয় সেটিকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে, এটা নিয়ে আমরা আলোচনা করব। মনিহারির দ্রব্য ক্রয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। সম্পত্তির দৈনন্দিন মেরামত ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয়। বাড়ি ভাড়া এটা নির্দিষ্ট সময় পর পরই দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয়। কর ও বিকর এটা নির্দিষ্ট সময় পর পরই দিতে হয়, মুনাফা জাতীয় ব্যয় হবে। বীমা সালামি বা প্রিমিয়াম এটা মুনাফা জাতীয় ব্যয়। বাট্টা প্রদান মুনাফা জাতীয় ব্যয়। আগুনে বিনষ্ট পণ্য মুনাফা জাতীয় ব্যয়। অনাদায়ী দেনা কুরিন এটা নির্দিষ্ট সময় পর পর বা প্রতি বছরই দিতে হয়, ঠিক আছে, এটা মুনাফা জাতীয় ব্যয়। দস্তরি বা কমিশন, দস্তরি হলো বাংলা শব্দ, কমিশন হলো ইংরেজি শব্দ, ঠিক আছে, এটা মুনাফা জাতীয় ব্যয়। শুধু কমিশন থাকলে মুনাফা জাতীয় ব্যয়, আর কমিশন প্রাপ্তি থাকলে মুনাফা জাতীয় আয়, ঠিক আছে, কমিশন প্রদান থাকলে মুনাফা জাতীয় ব্যয়। উপযোগী খরচ মুনাফা জাতীয় ব্যয়। নতুন পণ্য চালু করার জন্য অত্যাধিক বিজ্ঞাপন খরচ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আরো কিছু বৈশিষ্ট্য বা উদাহরণ রয়েছে, আমি সেগুলো বলে দিই। যে একাধিক বছরের বিজ্ঞাপন খরচ, তারপরে নতুন পণ্যের গবেষণা ব্যয়, ঠিক আছে, এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। ওকে, তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিয়ে এখানে কোথাও আলোচনা আছে কিনা দেখি তো আমরা একটু। মূলধন ও মুনাফা জাতীয়, এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিজ্ঞাপন ব্যয়, অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, তারপরে প্রাথমিক খরচাবলী, গবেষণা ব্যয়, কারখানায় স্থানান্তর ব্যয়, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয়, ঠিক আছে, এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। এই কয়েকটা উদাহরণ তোমরা শিখে নেবা। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কিন্তু অঙ্ক আসে যে এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। তাহলে কি কি থাকতে পারে? অত্যাধিক বিজ্ঞাপন ব্যয় মানে একাধিক বছরের জন্য, তারপরে প্রাথমিক খরচাবলী, গবেষণা ব্যয়, কারখানায় স্থানান্তর খরচ, পণ্যের গবেষণা খরচ ও উন্নয়ন ব্যয়, এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এগুলো দেখতে ব্যয় মনে হলেও এরা একাধিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, এগুলো আসলে ব্যয় বাট একবারে করা হয়তো একাধিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জন্য এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তো এই ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বেসিক আলোচনা। আশা রাখি তোমরা
আজকে ক্লাসটাকে ভালোভাবে এনজয় করেছো এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে তোমাদের 80% কভার হয়ে গেছে। আমার সাথে পরবর্তী ক্লাসে তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবে তো আশা রাখি তোমাদের ম্যাথগুলো অনেক অনেক বেশি সহজ হবে এবং তোমরা পারবে সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।